দেশের কথা দশের কথায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি আফরোজা সোমা। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে দেশ টিভির রাতের এই আয়োজনে আমরা সমসাময়িক প্রসঙ্গগুলো নিয়ে কথা বলে থাকি এবং আমাদের এই অনুষ্ঠানে দর্শক যারা দেখছেন তারাও নিজেরা ফোন করে আপনাদের প্রশ্ন, মতামত, মন্তব্য জানাতে পারেন এবং আমাদের অতিথিদের কাছে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটাও করতে পারেন। আজকে আমাদের কথা বলবার মতন বিষয়, আমার ধারণা আপনারা অনুমানই করতে পারছেন, 21শে আগস্টের পূর্বাপর। এই হচ্ছে আমাদের আজকের কথা বলবার জন্য শিরোনাম নির্ধারণ করা হয়েছে, কারণ 21শে আগস্টের যেই ঘটনা, স্বাধীন বাংলাদেশের যে কটি বড় ঘটনা রয়েছে এবং রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবে এই ঘটনাটি সারা পৃথিবীতেই তীব্র রকমের সমালোচনার জন্ম দিয়েছিল। একেবারে জাতিসংঘ থেকে শুরু করে বিশ্বের যত ক্ষমতাধর দেশ রয়েছে, ইউরোপ, আমেরিকা, সবাই এই প্রসঙ্গটি নিয়ে কথা বলেছে। দেশীয় এবং আন্তর্জাতিকভাবে বিষয়টি মানুষের মনোযোগ কেড়েছে এবং বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের তীব্র দাগ টেনে দিয়েছে বলে যারা বিশ্লেষক রয়েছেন তারা মনে করেন। আজকে আমরা এই ঘটনাটিকে আরও একটু খতিয়ে দেখতে চাই, চারপাশ দেখতে চাই, বুঝতে চাই এবং এর জন্য আমাদের সঙ্গে রয়েছেন তিনজন অতিথি। আমাদের সঙ্গে আজকে যোগ দিয়েছেন সাবেক আইজিপি AKM শহীদুল হক, এবং রয়েছেন দি নিউ ইয়র্ক টাইমসের বাংলাদেশ প্রতিনিধি, অনুসন্ধানী সাংবাদিক জুলফিকার আলী মানিক। একই সঙ্গে আজকে আমাদের সাথে যোগ দিয়েছেন আইনজীবী ও মানবাধিকার কর্মী ব্যারিস্টার ফারজানা মাহমুদ। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। আজকের আলোচনা আমি জুলফিকার আলী মানিক একটু আপনাকে দিয়ে শুরু করতে চাই, কারণ বাংলাদেশের রাজনীতিতে 21শে আগস্টের যে ঘটনা, এই বিষয়টিকে আসলে আপনি কিভাবে বিচার করবেন বা এই বিষয়টি বাংলাদেশের রাজনীতিতে কি প্রভাব রেখেছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আমি তো রিপোর্টার হিসেবে তখন এই ইভেন্টটা কভার করেছি যেদিন এই 21শে আগস্টে গ্রেনেড হামলাটা হয়েছে, এবং তারপরেও এটা নিয়ে প্রচুর রিপোর্টিং করতে হয়েছে এবং আমি একটা ইনভেস্টিগেশনও করেছি যেখানে এটা বেরিয়ে এসেছিল যে এই পুরো প্লটটা, এই গ্রেনেড হামলার প্লটটা যত জায়গায় যত ধরনের মিটিং হয়েছে, কনস্পিরেসি হয়েছে, তার মধ্যে ওই সময় যখন বিএনপি এবং জামাত জোট সরকার ক্ষমতায় ছিল তখন তাদের যে একটি অল্টারনেটিভ বিকল্প ক্ষমতার একটি কেন্দ্র ছিল হাওয়া ভবন, সেখানে হাওয়া ভবন এই প্লটের সাথে সম্পৃক্ত। তো এখন মনে করেন যে ওই সময় আমরা সবাই অনেক অন্ধকারে ছিলাম। দেশের পরিস্থিতি, যারা ওই সময়ের দেশের, এবং এখানে আছেন ফর্মার আইজিপি, তিনি তখন আইজিপি না থাকলেও গ্রেনেড হামলার সময় তিনি পুলিশ ফোর্সেই ছিলেন। একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি, মানে বলা যায় যে যদি আমি যখন রিকল করি যে একটা চরম অনিশ্চয়তা, মানে রাজনীতি কোন দিকে যাচ্ছে তার চেয়ে বড় কথা দেশটা কোন দিকে যাচ্ছে, এরকম একটি ভয়ঙ্কর প্রশ্ন সবার মনে জেগে উঠেছিল। এবং আমার স্পষ্ট মনে আছে যে বিকালে গ্রেনেড হামলার পর আমরা যখন অফিসে ফিরে এসেছি ঘটনাস্থল থেকে, আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করছি বিভিন্ন বিএনপি নেতা মন্ত্রীদের কাছ থেকে যে ঘটনাটি তারা কে কতটুকু আগে থেকে আঁচ করতে পেরেছিলেন, জেনেছিলেন। এবং আমি যে জিনিসটা স্পষ্ট করে বলতে পারি যে ইভেন আমি পরে ইনভেস্টিগেশনে, মানে বিএনপিরই একটা অংশ বা ক্ষমতা, বিএনপি তখন ক্ষমতায় ছিল, বিএনপি এবং জামাত জোট সরকার, সেই সরকার বা সরকারি দলগুলোর একটা অংশ, কিছু নেতা সেখানে, এই যে এখন তো মামলাটা প্রকাশ্য হয়ে গেছে, তৎকালীন প্রাইম মিনিস্টারের ছেলে নিজেই এখানে অভিযুক্ত এবং সাজাপ্রাপ্ত, যেটা মামলাটা পেন্ডিং আছে হাইকোর্টে, এবং বিএনপির অনেক ওই সময়ের মন্ত্রী, নেতা, এমপি এবং অনেকেই জঙ্গি গোষ্ঠী যেটা আছে তারা তো যেই জিনিসটা যে বিএনপির একটি অংশ, খুবই ক্ষমতাশালী একটি অংশ, যে তার রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগ এবং স্পেশালি শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী, তিনি তখন বিরোধী দলীয় নেত্রী, তাদেরকে আবার শারীরিকভাবে নির্মূল করার একটি চক্রান্ত তৈরি করেছিলেন। এটা বিএনপির আরেকটি অংশ, বড় নেতারা একেবারেই তাদের গোচরের মধ্যে সেটা ছিল, তারা অনুমান করতে পারেননি। এবং আমি নামও বলতে পারি, এই যে যেমন মান্নান ভুঁইয়া তখন মন্ত্রী ছিলেন, তরিকুল ইসলাম বলেন, আপনি অর্থমন্ত্রী সাইফুর রহমান, ওনারা নিজেরাও কিন্তু খুবই হতভম্ব এবং বিচলিত হয়ে গেছেন। দেখেন, একই ঘরের মধ্যে, একই ঘর বলতে বিএনপি একটা পার্টি বা তার 4 দলীয় জোট জামাত, এই একই ঘরের মধ্যে যে একটি স্রোত এরকম একটি মানে ভয়ঙ্কর রাজনীতির খেলা খেলতে শুরু করেছিল, সেটা আরেকটি অংশ কিন্তু একেবারেই ডার্কে ছিল। বলে আমি যে জিনিসটা মনে করি, দেখেন বিএনপি এবং
আওয়ামী লীগের মধ্যে একটি রাজনৈতিক প্রতিপক্ষ, দ্বন্দ্ব বলেন, বিরোধ বলেন, এগুলি সবকিছুই তো অনেক পুরনো ঘটনা। বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে ভয়ঙ্করতম হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে ৭৫-এর 15ই আগস্ট। আমাদের রাজনীতির সহিংসতা এবং হত্যাকাণ্ড বিবর্জিত নয়, আমরা এগুলি দেখেই বড় হয়েছে, এটার সাথে আমরা এক ধরনের টলারেন্স বা সহনশীলতা তৈরি হয়েছে। কিন্তু এই মাপের 15ই আগস্ট ৭৫-এ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর যদি আপনি বলেন যে রাজনীতিতে যে বিরোধ কমিয়ে একটি সহনশীল রাজনীতি পরিবেশ তৈরি করার যে একটি তাগিদ সবাই দিচ্ছিল, সেইখানে কবর রচনা করা হয়েছে ২১শে আগস্টের গ্রেনেড হামলা দিয়ে। মানে অর্থাৎ আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে আর বিন্দুমাত্র সহনশীল রাজনীতির কোন স্কোপ বিএনপি তার দিক থেকে একেবারে রাখেনি। বরং যেই জিনিসটা হয়েছে, দেখেন অনেকে বলে যে কোনো ঘটনার বা রাজনৈতিক ইতিহাস বা যে কোনো হিস্ট্রি রচনা করতে হয় সেই ঘটনা ঘটে যাওয়ার অনেক পরে, তাইলে আপনি বার্ডস আই দিয়ে নির্মোহ ভাবে অনেক কিছু দেখতে পারবেন। এখন আমি ২১ সালে দাঁড়িয়ে যেটা বলতে পারি, বা আমার মনে হচ্ছে বিএনপির যেই অংশ বা বিএনপি বা ওই সময়ের সরকারের যেই অংশ বা প্রশাসন শেখ হাসিনা বা আওয়ামী লীগের জন্য একটি স্থায়ী কবর রচনা করার চেষ্টা করেছিলেন ২১শে আগস্টে গ্রেনেড হামলা দিয়ে, আসলে সেটি তারা যে নিজেরাই নিজের কবরটা রাজনীতিতে খুঁড়ছিলেন সেই দিন, সেটা আজকে তারা হয়তো টের পাচ্ছেন। কারণ সত্য আসলে আলটিমেটলি চাপা থাকে না। দেখেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর বঙ্গবন্ধুর নাম নেয়াই তো বাংলাদেশের রাজনীতি এবং সামরিক শাসকরা এই দেশের গণমাধ্যম সহ সর্বত্র অলমোস্ট ব্যান করে দিয়েছিলেন, কিন্তু পারেনি। বঙ্গবন্ধু কিন্তু উনার যেই সম্মানের জায়গা, যেখানে তার অবস্থান, ইতিহাস, উনি কিন্তু ফিরে এসেছেন এবং উনি ওখানেই থাকবেন। একইভাবে দেখেন যে শেখ হাসিনা বা আওয়ামী লীগকে ৭৫-এর পরে এই যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে আওয়ামী লীগ নির্মূল, এটা একটা সেকেন্ড ফেজ ২১শে আগস্ট, কিন্তু আলটিমেটলি এটা যে সফল হয়নি, বরং এরকম কাজ করলে যে নিজের কবরই নিজে খোঁড়া হয়, এটা রাজনীতির বর্তমানে বিএনপির বাস্তবতা দেখে বিএনপির মনে করা উচিত। বিএনপি যতই অফিসিয়ালি চিৎকার করে বলুক এই হত্যাকাণ্ডের সাথে তাদের কোনো নেতা কর্মী বা ওই সময়ের কোনো মন্ত্রীর কারো সম্পর্ক ছিল না, এই কথাটি একেবারেই আর গ্রহণযোগ্য পর্যায়ে নেই। কারণ অলরেডি বিচারিক আদালতে সাজা একটা হয়ে এটা হাইকোর্টে এসেছে। আমি একটা জিনিস বলি, আমরা একটা শব্দ ব্যবহার করি প্রতিহিংসার রাজনীতি, আমি বলি এই শব্দটি আর ব্যবহারের প্রয়োজন নেই, এটিকে ভুল এক্সপ্রেশন। রাজনীতির সাথে প্রতিহিংসা শব্দটি যেতে পারে না। প্রতিহিংসার রাজনীতি যেমন হতে পারে না, রাজনীতি প্রতিহিংসার হতে পারে না। রাজনীতি হতে হবে প্রতিহিংসাহীন। যখনই রাজনীতি শব্দটা আমরা বলবো, বুঝতে হবে যে এখানে প্রতিহিংসা, এভাবে প্রতিপক্ষকে একেবারে নির্মূল করা, শারীরিক ভাবে, এইগুলি রাজনীতির কাজ নয়। ধন্যবাদ। অপরাজনীতি করলে পরিণতি কি হয় সেটা এখন হয়তো বিএনপি উপলব্ধি করতে পারছে, কিন্তু তারা প্রকাশ্যে মুখ ফুটে সেটা হয়তো বলতে পারছে না। কিন্তু এখান থেকে তার উত্তরণের পথ একটাই, সত্য স্বীকার করে ক্ষমা চেয়ে নেয়। ধন্যবাদ জুলফিকার আলী মানিক, আপনি যেখানে এসে থামলেন আমরা এই জায়গাতেও আলাপে আবার ফিরবো। আমাদের রাজনীতির যে সংস্কৃতি সেটি নিয়ে আমরা জানবো নিশ্চয়ই, কিন্তু তার আগে আসতে চাই AKM শহীদুল হক আপনার কাছে। যেটা মানিক বললেন এবং পত্রপত্রিকায় খবরে প্রকাশ আপনিও সেটি জানেন যে একটি রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটানোর জন্য একটি রাষ্ট্রের যত রকমের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রয়েছে সেখানে পুলিশ থেকে শুরু করে অন্যান্য আরও অপরাপর সকল প্রতিষ্ঠানকে এই ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। এই যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য অপব্যবহার করা, এটি কেন রাষ্ট্রের জন্য ক্ষতিকর বা বিপজ্জনক আপনি কি মনে করেন? আপনাকে ধন্যবাদ। এখন এখানে একটি রাজনৈতিক দলে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য রাষ্ট্রযন্ত্র ব্যবহার করছে শুধু তা না, একটি তাদের বিপক্ষ রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলের ঐতিহ্যবাহী ইতিহাস আছে, যে রাজনৈতিক দল স্বাধীনতা এনে দিয়েছে আমাদেরকে, যেই রাজনৈতিক দলের নেতাকর্মী বাংলার প্রতিটি ঘরে ঘরে আছে, সেই রাজনৈতিক দলকে চিরতরে নিশ্চিহ্ন করার জন্য এবং এই রাজনৈতিক দলের নেতাকর্মীকে এবং বিশেষ করে শেখ হাসিনাকে যদি পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যায়, তাহলে তারা আজীবন এই ক্ষমতা নিজেরা ক্ষমতা গ্রহণ করতে পারবে। এই একটা মানসিকতা নিয়ে বিএনপি, মানিক ভাই যেটা বললেন, বিএনপি কিছু দুষ্ট চক্র, যারা বিকল্প ক্ষমতার কেন্দ্র ছিল হাওয়া ভবন, সে হাওয়া ভবন যারা পরিচালনা করছে, তাদের
পরিকল্পনা এই ঘটনা ঘটছে। হয়তো বিএনপির যারা সিনিয়র নেতা তারা অনেক হয়তো জানতো না, এটা হতে পারে। কিন্তু এই যে আপনি যে বললেন পুরা রাষ্ট্রযন্ত্র, গোয়েন্দা সংস্থা, আপনার আইন শৃঙ্খলা বাহিনী, সকলকে, মন্ত্রণালয়, রাজনৈতিক নেতৃত্ব সকলেই এর সাথে সম্পৃক্ত ছিল। সেটা পুলিশি তদন্ত আসছে, পুলিশি তদন্ত যেটা আসছে আমি সেই কথাগুলি বাইরে কোনো কথা বলবো না। এটা প্রমাণ হয়ে গেছে পুলিশি তদন্তে এবং আদালতে বিচার হয়েছে। পুলিশি তদন্তের ভিত্তিতে সাক্ষ্য প্রমাণ দেওয়া হয়েছে। সেই ভিত্তিতেই কিন্তু এটা প্রমাণ হয়ে গেছে। এটা বাংলাদেশের রাজনীতিতে যে বার্তাটা নিয়ে আসছে আমি মনে করি যে যারা এই দেশের স্বাধীনতা চায় নাই, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, যারা পাকিস্তানপন্থী, যারা পরাজিত শক্তি, এরা কিন্তু তাদের পরাজয় গ্লানি বলতে পারে না। তারা কিন্তু ওই ষড়যন্ত্রের মধ্যে আছে। বঙ্গবন্ধু অনেককে সাদা ক্ষমতা করে দিলেও কিন্তু তারা কিন্তু বঙ্গবন্ধুর অস্তিত্ব, তার বংশের অস্তিত্ব রাখতে চায় এবং তার ষড়যন্ত্র হিসাবে কিন্তু এই ঘটনা ঘটিয়েছে। এটা একটি অত্যন্ত জঘন্য, বর্বরচিত এবং কলঙ্কজনক ইতিহাস এই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি করেছে। কাজেই এখানে আপনাকে বুঝতে হবে যে এই শক্তি কখনো সংশোধন হবে না। মানিক ভাই বলল তারা ক্ষমা চাবে, ক্ষমা চায় যদি তারা আসে, ক্ষমা তো জামাত শিবির জামাতরা কখনো চায়নি। এত বড় ঘটনা তারা ঘটেছে, এত পাকিস্তানের সাথে থেকে পৃথিবীতে ঘুরে ঘুরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে কথা বলেছে, রাজাকার আলবদল আল সস্তরি করে আমাদের মা মন্ত্রী তাদের কাছে তুলে দিছে, মুক্তিযুদ্ধ হত্যা করেছে, বাড়িঘর পুড়িয়েছে। তারপরে কিন্তু এই জামাত ইসলাম কখনো এই ক্ষমা চাইনি জাতির কাছে। তারা কিন্তু এই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলছে, মুক্তিযুদ্ধ হয়নি, এটা ভারত আর পাকিস্তান যুদ্ধ হয়েছে, তার নানান কথা, ভারতের এইটা ষড়যন্ত্র, এসব কথা বলেই গেছে। কাজে এখন বিএনপি যে সমস্ত সিনিয়র নেতারা জানতেন না, যে তারা এন্ডোর্স করে না এই ধরনের জঘন্য কাজ, তারাও কিন্তু এখন গলাবাজি করে যে তাদের এটা রাজনৈতিক ভাবে তদন্ত হয়েছে। মুফতি হান্নান 2007 সালে যে বক্তব্য দিছে, 2008 সালে অন্য বক্তব্য দিছে, এটা তাকে দিয়ে শিখানো হয়েছে, এইসব কথা তারা বলে। আসলে কিন্তু না, এখানে তদন্ত একেবারে নির্মোহভাবে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ, স্বচ্ছতা নিয়ে তদন্ত হয়েছে এবং তদন্তে যে সমস্ত সাক্ষী প্রমাণগুলি পাওয়া গেছে সেগুলো ন্যাচারাল সাক্ষী প্রমাণ। যারা এখানে মুফতি হান্নান ন্যাচারাল 164 আদালত করেছে, মাওলানা আব্দুল সালাম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তারপরে যে মাজেদ ভাট, ইউসুফ ভাট, যেটা পাকিস্তান আইএসআই গোয়েন্দা সংস্থা, তারা 2000 সাল থেকে যাকে বাংলাদেশে নিয়োজিত করেছিল বাংলাদেশের জঙ্গি সম্প্রসারণের জন্য, ভারতের জঙ্গি সম্প্রসারণের জন্য, সেই মাজেদ ভাট তো বিস্তারিত কোথা থেকে গ্রেনেড আসছে, আরজুস গ্রেনেড কিভাবে সেই আইএসএর মাধ্যমে পাকিস্তান থেকে আসছে, মাওলানা তাজউদ্দিনের বাসা ছিল, তার কাছে ছিল, সেগুলো ইউজ করছে। শুধু এই কেন, এই আরজুস গ্রেনেড দেখবেন যে সিলেটে যতগুলি ঘটনা ঘটেছে, ব্রিটিশ হাই কমিশনারের উপরে যে হামলা, সেখানে এই আরজুস গ্রেনেড ব্যবহার হয়েছে। বদরুদ্দিন সবজেক্ট ছিলেন তখন মেয়র, তাকেও হামলা করছে। সুরেন্দ্র সেন গুপ্তের উপর হামলা এবং কিবরিয়ার উপর হামলা, সব কিন্তু এখান থেকে কিন্তু গ্রেনেড গুলি গিয়েছে। কাজেই এরা অত্যন্ত পরিকল্পিত ভাবে আওয়ামী লীগের রাজনীতিকে, আওয়ামী লীগের নেতৃত্বকে একেবারে চিরতলে পৃথিবী থেকে সরাই দেওয়ার জন্য করেছে। এটা তো এখন একেবারে দিবালোকে সত্য এবং যতই তারা গলাবাজি করুক, এখানে একটা কথা হবে আপনার যে সাধারণ মানুষের মধ্যে একটা সন্দেহ থাকতে পারে, মুফতি হান্নান 2007 সালে যে 164 করলো, তারপর 2009 কেন অন্যরকম করলো। এখানে আমার একটা যেটা অবজারভেশন, মুফতি হান্নানের 2007-এ যে 164 করছে, সেখানে তখন ছিল কেয়ারটেকার, আর্মি বেস ব্যাকড কেয়ারটেকার গভর্নমেন্ট 111-এর পরে, এবং 2007-এ তার এরকম হয়তো ধারণা ছিল যে 2008 ইলেকশনে বিএনপি আবার ক্ষমতা আসবে, তখন ক্ষমতা আসলে তারা আনুকূল্য পাবে। এখন যদি সব কথা বলে দেয় তো আনুকূল্য পাবে না। কিন্তু 2009 যখন আওয়ামী লীগ ক্ষমতায় এবং 2008-এ মুফতি হান্নানের ফাঁসি হলো, সিলেটে আনোয়ার চৌধুরীর উপরে হামলা করার কারণে ফাঁসি হলো, তখন সে যখন দেখলো 2009 যে আমার তো ফাঁসি হয়ে গেছে, তখন আমি আর এগুলো গোপন রেখে লাভ কি, আর বিএনপি তার ক্ষমতা আসতে পারেনি। তখন তার মধ্যে উপলব্ধি হয়েছে যে আমি সব সত্য কথা বলবো, এবং সেটা বলছে তখন থেকে কর্মকার হয়েছে যে আমার অনেক কথা আছে, আমি এখন সব মন করে কথা বলবো। যার কারণে সে
সব কথাই বলছে। হাওয়া ভবনে মিটিং হয়েছে, আব্দুল সালাম পিন্টু বাসায় মিটিং হয়েছে, তারপরে বাবর সাহেবের বাসায় মিটিং হয়েছে, কারা কারা মিটিং এ ছিল, কিভাবে গ্রেনেড পাইলো, কয়টা গ্রেনেড দিয়েছে, কিভাবে নিলে, সব কাহিনী বলছে। এবং তাদের একজনের বক্তব্যের সাথে আরেকজনের বক্তব্য মিল আছে। মাওলানা হান্নান মুফতি হান্নান যা বলছে তার সাথে মাওলানা আব্দুল সালামের কথা মিলে আছে, মাজেদ ভট্টের কথা মিলে আছে। কাজে এখানে তদন্তে যে কোনো রকম ত্রুটি আছে সেটা বলার কোনো অবকাশ নেই। সেটি আপনি মনে করছেন না, এবং বিএনপির তার মানে তাদের যে দাবি, তাদের সচেতন নাগরিক কেউ মনে করবে না, আমরা বিবেক বুদ্ধি আছে কেউ বলবে না। কিন্তু এর পরেও কেন বিএনপি তারা অস্বীকার করতে চাইছে, যে প্রশ্নটি জুলফিকার আলী মানিক তুলবার চেষ্টা করলেন, আমরা সেটির উত্তর জানবো। কিন্তু তার আগে একটু ব্যারিস্টার ফারজানা মাহমুদ, আপনার কাছে জানতে চাই, এই যে 21শে অগস্টের যে ঘটনা, অর্থাৎ সহিংসতার যে রাজনীতি, প্রতিপক্ষ সে যেই হোক, যেটি আমাদের সাবেক আইজিপি তিনি বলবার চেষ্টা করলেন যে এটি একটি বৃহৎ দল এবং এই দলের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল। যদি বা এরকম বড় দল নাও হয়, কোনো ক্ষুদ্র প্রতিপক্ষও হয়, তার উপরে কি এরকম হামলা করা যায় কিনা বা যায় না কিনা আপনার কাছ থেকে শুনতে চাই। কিন্তু আমার প্রশ্ন হলো যে এই 21শে অগস্টের ঘটনা থেকে আসলে বাংলাদেশের রাজনীতিতে আমাদের শিক্ষণীয় কি আছে বলে আপনি মনে করছেন? এটা আমাদের কি শিক্ষা দিল? আপনাকে ধন্যবাদ। আমি প্রথমে 15ই আগস্ট নিহত বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনা করছি, এবং যারা 21শে অগস্ট গ্রেনেড হামলায় নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করছি, এবং যারা আহত হয়ে এখন দুর্বিষহ জীবন যাপন করছেন তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। যেটা আমাদের পূর্ববর্তী দুজন বক্তা বললেন যে হামলার রাজনীতি বা প্রতিহিংসার রাজনীতি, আসলে রাজনীতিতে তো এরকম কোনো কিছু থাকার কথাই না। রাজনীতি সেইখানে প্রতিহিংসা বা কিরকম এরকম হামলা ছোট হোক বড় হোক এটা তো কখনোই হয় না। একটা রাজনৈতিক দলের কাজ কি? ডেমোক্রেসি, একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে ডেমোক্রেসিটাকে আরো ফ্লারিশ করা। সেই জায়গায় যদি কোনো রাজনৈতিক দল সেটা করতে ব্যর্থ হয়, তাহলে আসলে আমি বলবো তাদের উচিত রাজনীতি থেকে সরে যাওয়া। এই যদি আমরা এই ট্রায়াল কোর্টের ভার্ডিক্টটা দেখি, তাহলে কিন্তু দেখতে পাবো যে স্পিডি ট্রায়াল 1 যেখানে 21শে অগস্টের বোমা হামলার মামলাটা হয়েছে, সেই রায় কিন্তু বলা হয়েছে যে এই যে হামলাটা এটা হয়েছে সম্পূর্ণভাবে পলিটিক্যাল অপোনেন্টের ক্ষতি করার জন্য, পলিটিক্যাল অপোনেন্টের যিনি লিডার তাকে সরিয়ে দেওয়ার জন্য, যেন রাজনীতিতে বিএনপি কি করতে পারে, তাদের আধিপত্য প্রতিষ্ঠা করতে পারে। তো দেখেন, একটা রাজনৈতিক দলের কাজ হচ্ছে একটা অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সি মেনটেন করা। সেই জায়গায় তাদের অ্যাকাউন্টেবিলিটিটা কোথায়? এবং আদালত পর্যন্ত তারা এই মামলাটাকে তো নিয়েই যেতে দেয়নি। 2004 সালে যখন ঘটনাটা ঘটলো, আমরা কিন্তু দেখেছি বিভিন্ন খাতে বিএনপি সরকার এটা প্রবাহিত করার চেষ্টা করেছে, মামলাটা অনেকদিন ঝুলিয়ে রেখেছে, নেয়নি, অনেক কিছু করেছে। পরে 2007-এ সেটা 22 জন আসামিকে নিয়ে একটা চার্জশিট দেওয়া হয়। পরবর্তীতে 2009 সালে আদালত আদেশ দেয় যে এটা আবার পুনর্বিবেচনা করা উচিত, মামলার আবার পুনঃতদন্ত হওয়া উচিত। তখন আরো 30 জনকে সংযুক্ত করা হয়, এবং 2011 সালে পরবর্তীতে আপনার 30 জনকে সংযুক্ত করে অভিযোগপত্র দেওয়া হয়, এবং তার বেসিসে 2012 সালে পুনরায় হিয়ারিং হয়। তো এখানে আপনি যেটা বলছিলেন যে এই সব থেকে আমাদের শিক্ষণীয় কি, আজকে দেখেন যেটা আমাদের মানিক সাহেব বললেন, জুলফিকার আলী মানিক সাহেব, যে এই তাদের কৃতকর্মের ফলাফল কিন্তু আলটিমেটলি তাদেরকে দিতে হচ্ছে। আমাদের যে হত্যার রাজনীতি শুরু হয়েছে সেটা 1975 সালে আমরা দেখেছি, আবার আমরা জাতীয় চার নেতার যখন হত্যাকাণ্ড হয়েছে তখনও কিন্তু একই জিনিস দেখেছি। সেই প্যাটার্নটাই 2004 সালের 21শে অগস্টে আমরা দেখলাম। তো এই ধরনের রাজনৈতিক একটা পরিবেশ সৃষ্টি করা এটা কোনোভাবে কাম্য নয়। সেটা ডেমোক্রেসি, তো লিবারেল ডেমোক্রেসি আপনি বাদই দেন, দেশের যে জনগণের কথা যদি আপনি চিন্তা করেন, সেটা শান্তি শৃঙ্খলা সেটা কোনোভাবেই থাকবে না। এবং এতে কি হয়, আপনি এই যে জঙ্গি গ্রুপকে এঙ্গেজ করে এই ধরনের কাজ আপনি করাচ্ছেন একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে। আপনি এখন পলিটিক্স যদি দেখেন আমাদের সাবকন্টিনেন্টে, আফগানিস্তানের অবস্থা বা মাওবাদীদের হামলা যেরকম হচ্ছে, সেইখানে এই ধরনের জঙ্গিবাদ রিলেটেড রাজনীতিতে যারা সংযুক্ত, যারা জঙ্গি সংগঠনকে প্রশ্রয় দেয়, ইনফ্যাক্ট আমি মনে করি তাদের বিরুদ্ধেও একটা অ্যাকশনে যাওয়া উচিত। আমাদের এখানে কমিউনাল পলিটিক্যাল পার্টিকে যদি আপনি দেখেন কিভাবে প্রমোট করা হয়, আমি এখানে কারো নাম নিচ্ছি না, আপনি বিএনপি রাজনীতিতে যদি দেখেন কিভাবে জামাতের সাথে তাদের একটা একাত্মবোধ, সেখানে জামাত কি ধরনের রাজনৈতিক সংগঠন এটা দেখা যাচ্ছে পাকিস্তান ও বাংলাদেশেও। সেইখানে এই ধরনের যদি রাজনীতি কন্টিনিউ
কন্টিনিউ করে, তাহলে আমার মনে হয় যেটা এখানে ডেমোক্রেসি তো থাকবেই না, এবং পরবর্তীতে একটা বাংলাদেশি একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হতে পারে। এই 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 ভয়টা থেকেই যায়, এবং এর থেকে আমাদের শিক্ষণীয় হচ্ছে প্রথমত যে আমরা এই ধরনের সহিংসতার রাজনীতি আমাদের দলগুলা পরিহার করবে, ডেমোক্রেসিকে কিভাবে ফ্লারিশ করা যায়, কিভাবে অ্যাকাউন্টেবিলিটি ট্রান্সপারেন্সি মেনটেন করা যায়, সাবস্টেন্টিভ ডেমোক্রেসির দিকে যাওয়া যায়, সেটা নিয়ে আমাদের এখন অনেক চিন্তা ভাবনা করার সময় এসছে। এবং কোনোভাবেই রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য হামলা মামলা এইসব কখনোই কাম্য নয় বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ ব্যারিস্টার ফারজানা মাহমুদ। জুলফিকার আলী মানিক, আপনি সেই হত্যাকাণ্ড যেই 21শে অগস্টের ঘটনা, সেটা আপনি নিজে সাংবাদিক হিসেবে কভার করেছেন, পরবর্তীতে অনুসন্ধান করেছেন বেশ কিছু, আপনি নিজেই বললেন। কিন্তু তবুও আমার জানবার আগ্রহ, নিশ্চয়ই আরও অনেকে এই প্রশ্নটা আসলে তাদের মনে রয়েছে যে আসলে কি এই ঘটনার যত দিক ছিল সব দিক কি এখন পর্যন্ত পুরোপুরি উন্মোচিত হয়েছে বলে আপনি মনে করেন? না, একদমই না। স্ট্রেইট অ্যান্সার, তার সবকিছু এখন উন্মোচিত হয়নি। এবং একটা জিনিস, মানে আমি সাংবাদিক হিসাবে এখানে ফরমার আইজিপি আছেন এবং একজন লয়ারও আছেন, রাইট? আমি বলি যে সাধারণত দেখবেন যে মানে আদালতে যখন একটি মামলা যায়, তো যারা প্রসিকিউটর তাদের বা তদন্তকারী সংস্থা, তাদের টার্গেট থাকে হচ্ছে সে যতটুকু তার পক্ষে প্রমাণ করা সম্ভব ততটুকু তথ্য প্রমাণ বা সেই আসামিদেরকে অভিযুক্ত করে চার্জশিট গুলো দেয়া হয়। কিন্তু তার অর্থ এই না যে ঘটনার পুরো স্টোরিটা ওই চার্জশিটের মধ্যে বেরিয়ে আসে। ওই চার্জশিটের বাইরে বা পুলিশি তদন্তের বাইরে বা মামলার মীমাংসার মধ্যে যা বেরিয়ে আসে তার বাইরেও অনেক গল্প কিন্তু মানে সত্য ঘটনা আড়ালে থেকে যায়। যেমন দেখেন ৭৫-এর 15ই আগস্ট যে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে, এটার পেছনের যে কনস্পিরেসি, ষড়যন্ত্র, মিলিটারি ওই সময়ে জিয়াউর রহমান সহ অন্য যারা সিনিয়র ছিলেন, অফিসার ছিলেন, তাদের বা অন্যান্য পলিটিক্যাল লিডার বা ইন্টারন্যাশনাল কমিউনিটির যে বড় বড় প্লেয়াররা ছিল তাদের রোল, ভূমিকা, আমেরিকা, পাকিস্তান, রাইট, চীন, এরকম যে সকল দেশে গিয়ে খুনিরা আশ্রয় নিয়েছিল, থাইল্যান্ড হয়ে তারা চলে গিয়েছিল লিবিয়া এবং বিভিন্ন দেশে পরে ডিপ্লোম্যাটিক জব পেয়েছিল। সো ইন্টারন্যাশনাল কমিউনিটির মধ্যে কার কি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে ভূমিকা ছিল, পেছন থেকে ষড়যন্ত্রে, মিলিটারিতে কে ছিল, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পলিটিক্সে, এই কনস্পিরেসি এখনো বের হয়নি, অনেক সত্য আড়ালে রয়েছে। একই রকম 2004 সালের 21শে আগস্টের গ্রেনেড হামলার অনেক সত্য এখনো আমরা জানি না। এর মধ্যে একটি আমি খুব সুনির্দিষ্ট করে আপনাকে বলে দিই যে এখানে গ্রেনেডের যে সোর্স, যে আরজেস গ্রেনেড ব্যবহার করা হয়েছে, আমি রিপোর্টার হিসেবে এক্সপার্টদের কাছ থেকে 21শে আগস্ট গভীর রাত্রেই আমি এক আর্মি অফিসার যারা ওই গ্রেনেড গুলো উদ্ধার করতে গিয়ে পরে ধ্বংস করেছেন, তারাই বলেছিলেন আরজেস গ্রেনেডের অরিজিন হচ্ছে অস্ট্রিয়া, তবে এই গ্রেনেড অন্য অনেক দেশ বা কিছু কিছু দেশ এটা প্রডিউস করে এবং অ্যাবসলিউটলি এটা সামরিক অস্ত্র যেটা যুদ্ধে ব্যবহার করা হয়। এই গ্রেনেডটা যে তাজউদ্দিন এনেছে, গ্রেনেডটা কোন দেশ থেকে এসেছে? কারণ আমার জানা মতে এই আরজেস গ্রেনেড বাংলাদেশে প্রডিউস হয় না, বা পরে এখন 4 সালের পরে গত 16-17 বছরে আদৌ আমরা করি কিনা আমি জানি না এখনো। কিন্তু এই আরজেস গ্রেনেডের সোর্সটা কি, কোন দেশ থেকে এসেছে? যেই দেশ থেকে এসেছে, যার মাধ্যমে হয়েছে, তার মানে সেখানে মনে করেন যে একটা অন্য দেশের সাথে এই আরজেস গ্রেনেডের ট্রাভেলের একটা লিংক আছে। এবং আপনি মনে রাখবেন, যখনই কোনো বড় ধরনের পলিটিক্যাল কনস্পিরেসি হয়, যেমন বঙ্গবন্ধু হত্যাকাণ্ড এবং তারপরে যে ক্ষমতা গ্রহণ, এটার পেছনে একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের অনেক রকমের অংশগ্রহণ আমরা ইতিহাসের বিভিন্ন উপাদান থেকে পাই। সেটা স্পষ্ট করে বললে সেটা আমেরিকান রাইটারদের বইও আছে, সেটা বাংলাদেশের রাইটারদের বইও আছে, সেটা বিদেশি অনেক লেখকের বই আছে। আমরা পাকিস্তানের রোল, আমেরিকার রোল অনেক বড় ভাবে প্রশ্নবিদ্ধ। এইখানে যেহেতু একইভাবে বিএনপি তার যে প্রধান প্রতিপক্ষকে নির্মূল করে সেটার রাজনৈতিক যে আধিপত্য বা সুপ্রিমেসি এটাকে একেবারে চিরতরে নিশ্চিত করতে চেয়েছিল, ডেফিনেটলি এটার পেছনে তার একটা ইন্টারন্যাশনাল সাপোর্ট তার বন্ধুদের কাছ থেকে নিশ্চয়ই সেখানে ছিল। একটা তো বললাম গ্রেনেডের সোর্স এবং আদার প্লেয়ার্স, সেই জিনিসগুলি এখনো আমরা জানি না। এবং আমরা জানি না, সেইটা জানবার জন্য একে তো পুলিশের যে তদন্ত সেই জায়গাটা তো খুবই সীমিত পরিসরের, প্রমাণ ছাড়া তার বলবার সুযোগ নেই। কিন্তু আরো যে অনেকগুলো অনুন্মোচিত জায়গা রয়ে গেছে, সেগুলো কিভাবে উন্মোচন করা যেতে পারে, কারা সেটা করতে পারে?
ওকে, দুটো। একটা হচ্ছে যে সাংবাদিকরা তো সেটা অনুসন্ধানে নামতে পারে, কিন্তু সাংবাদিকদের বাংলাদেশের সাংবাদিকতার বাস্তবতায় সেটা আর বিস্তারিত বললাম না, ওই অনুসন্ধানের পার্টটা করা আমাদের জন্য অত্যন্ত একটি দুরূহ কাজ। কিন্তু সরকার যেটা করতে পারে, যেহেতু এখন যেই সরকার আছে তারা তো এটার বিচারটা চায়, বিএনপি কিন্তু এই বিচারটা শুধু চায়নি বললে মিথ্যা বলা হবে। বিএনপি এই বিচারটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য, আপনার মনে থাকার কথা যে জর্জ মিয়া নামে একটি নাটক সাজিয়েছিল এবং সুপ্রিম কোর্টের একজন বিচারপতি জয়নুল আবেদিন উনাকে দিয়ে একটি জুডিশিয়াল তদন্ত করিয়েছিল, যে জুডিশিয়াল তদন্তের রিপোর্টটি হাস্যকর একটি প্রতিবেদন ছাড়া আর কোনো কিছুই না, যার কোনো কিছু পরবর্তীতে সত্য বলে প্রমাণিত হয়নি। এবং কেয়ারটেকার গভর্নমেন্ট যে চার্জশিটটা প্রথম দিয়েছিল আপনার মনে রাখবেন, সেখানে শুধু গ্রেনেডের সোর্স ছিল তাই নয়, সেই চার্জশিটে একটি লাইন ছিল, আর যে লাইনে বলা হয়েছিল এই হত্যাকাণ্ড বা হামলার পেছনে প্রশাসনিক সহায়তা প্রদানের নিশ্চয়তা দেওয়া হয়েছে। এই প্রশাসনিক সহায়তার কোনো ব্যাখ্যা চার্জশিটে দেওয়া ছিল না। আমি যেহেতু নিজে রিপোর্ট করেছি, আমার একদম মুখস্থ। এই প্রশাসনিক সহায়তার পার্টটাই আওয়ামী লীগ ক্ষমতায় এসে যখন অধিকতর তদন্তে গেল আদালতের অনুমতি নিয়ে, তখন বেরিয়ে আসলো পুলিশ, গোয়েন্দা বিভাগ, কোন মন্ত্রী, প্রধানমন্ত্রীর কোন পুত্র, এগুলি তাদের পুরো ভূমিকা রাষ্ট্রযন্ত্রকে কেমনে ব্যবহার করেছে। ফলে দেখেন, পুলিশ আদালতে ততটুকুই চার্জশিটে এনেছে অনুসন্ধান করে যতটুকু সে প্রমাণ করতে পারবে, যতজন আসামির বিরুদ্ধে তার তথ্য প্রমাণ রয়েছে। এখন বলে আমি মনে করি সরকার 15ই আগস্ট 1975-এর যেই অজানা অধ্যায় জানার জন্য যেমন একটি খুবই উচ্চ পর্যায়ের দক্ষ ব্যক্তিদের দিয়ে একটি, আমি বলবো যে একটি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের ব্যক্তিদের দিয়ে একটি অনুসন্ধানী টিম করতে পারে, একইভাবে 21শে আগস্টের ঘটনার উন্মোচিত রহস্যগুলো উদ্ঘাটনের জন্য আন্তর্জাতিক এবং আমাদের দেশীয় যারা গবেষণা করেন, যারা অনুসন্ধান করেন, এটা ক্রিমিনাল অফেন্সের জন্যই শুধু নয়, ইতিহাসটাকে মানুষের সামনে নতুন প্রজন্মের কাছে স্পষ্টভাবে উন্মোচন করার জন্য সরকারও কিন্তু একটি ইন্টারন্যাশনাল অনুসন্ধানী একটি দল গঠন করতে পারে, যেখানে আমাদের দেশের গবেষকরা থাকবে, যেখানে আন্তর্জাতিকভাবে যারা এই সকল গবেষণা করে ধন্যবাদ তারাও থাকবে। তাইলে আমরা অ্যাটলিস্ট হিস্ট্রির অনেক ডার্ক সাইড কিন্তু আমরা জানতে পারবো, নির্মোহ তথ্য জানার সুযোগ আছে বলে আপনি মনে করছেন। এই জায়গা থেকে আমি একটু একেএম শহীদুল হক আপনার কাছে জানতে চাই, সেটি হলো এই যে আমরা দেখতে পাচ্ছি প্রশাসনিক সহায়তা, অর্থাৎ সেইখানে আমরা যদি ঘটনাবলীগুলো দেখি, ঘটনা ঘটবার পর খুব তড়িঘড়ি করে সেইখানে ঘটনাস্থলের আলামতগুলো নিশ্চিহ্ন করে দেওয়া হলো, পানি দিয়ে ধুয়ে মুছে পয় পরিষ্কার করে দেওয়া হলো এবং জজ মেয়ার মতো নাটক তৈরি করা হলো। পুলিশ, গোয়েন্দা সংস্থা, এরকম সকল সংস্থাকে যে অন্তর্ভুক্ত করা হলো, এর প্রেক্ষিতে একটি রাজনৈতিক দল আসে একটি নির্ধারিত সময়ের জন্য, তারা চলে যায়, কিন্তু প্রশাসনের ভিতরে যেই এই অপকর্মের যে একটা দৃষ্টান্ত তৈরি হয় সেটা তো রয়ে যায়। এই রয়ে যাওয়ার যে দৃষ্টান্ত, এর কারণে রাষ্ট্র পরিচালনায় বা প্রশাসনের ভিতরে কি ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে? না, এখন দেখেন এই যে প্রশাসন যন্ত্রে যাদেরকে ইউজ করছে, আমি তো মনে করি তারা কোনো ক্রমেই তারা ইউজ হওয়া উচিত হয়নি। এখন আমরা যারা চাকরিতে আসছি, আমরা কারো দয়ায় চাকরিতে আসিনি। আমরা লেখাপড়া করছি, বিশ্ববিদ্যালয়ে গিয়ে উচ্চ ডিগ্রি দিছি, কম্পিটিশন পরীক্ষায় কোয়ালিফাইড হয়েছি, তারপর আসছি। তাহলে একটা রাজনৈতিক দল এসে ক্ষমতা আসবে আর তাদের পারপাস, জঘন্য পারপাস আমি সাফ করব, এটা কোনো ব্যক্তির, কোনো কর্মকর্তা বা কোনো কর্মচারী হওয়া উচিত না কোনো ক্রমে। যদি সরকারি দল এরকম মানুষকে হত্যা করতে চায় বা জঘন্য কাজ করতে চায়, তাহলে ওই কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা হোক বা গোয়েন্দা কর্মকর্তা হোক, তাদেরকে না বলতে হবে যে না, এটা আমার দ্বারা সম্ভব না। কি করবে? বদলি করবে, আর তো কিছু করতে হবে, বদলি হয়ে যাব। কিন্তু কেন যে তারা এই পুলিশ বলেন, গোয়েন্দা সংস্থা বলেন, এই সমস্ত ন্যাক্কারজনক এত বড় একটা ঘটনা তারা কেন যে সম্পৃক্ত হয়েছে, এটা আমার মাথায় ধরে না। পুলিশের যে কর্মকাণ্ড হয়েছে, পুলিশের এটা তো আমরা লজ্জিত। পরবর্তীতে তদন্ত করে সত্য উদ্ঘাটনের জন্য যখন আমার বিচার হয়েছে, তখন আমরা আবার নিজের সেই লজ্জা আমাদের অনেকটা লাঘব হয়েছে। কিন্তু এখন আমার কথা হলো, এই যে রাজনীতিতে দুর্বৃত্তায়ন, যারা এই দুর্বৃত্তায়ন গুলি করে,
তারা এই দেশের এবং জনগণের কি কল্যাণটা করে। যখন এই দুর্বৃত্তায়নকে বাস্তবায়ন করার জন্য যখন তার সরকারি কর্মকর্তাদের ব্যবহার করতে চায়, তখন সরকারি কর্মকর্তাদের এখান থেকে চলে আসা উচিত, এছাড়া কোনো উপায় নেই। কিন্তু এখন এই যে ঘটনা ঘটেছে, প্রত্যেকটা সরকারি কর্মকর্তা, গোয়েন্দা বলেন বা প্রশাসন বলেন, সবাই কিন্তু এটা লজ্জিত এবং তারা এর থেকে একটা শিক্ষা নেবে যে ভবিষ্যতে কোনোদিন, এবং এই যে বিচার হলো যে 2টা গোয়েন্দা সংস্থা প্রধানের ফাঁসি হলো, পুলিশের 3জন আইজি কনভিকশন হলো, 3জন এসপি কনভিকশন হলো, 2জন এসপি কনভিকশন হলো। এর চেয়ে একটা শিক্ষা নিতে হবে যে না, কোনো ক্রমেই আমরা অবৈধ কোনো কাজ করব না, কোনো আমাদের যে কোনো ফৌজদারি অপরাধ সংগঠন করার জন্য সহায়ক হব না আমরা। এই শিক্ষাটা এখন সবাইকে নিতে হবে। অনেক ধন্যবাদ ব্যারিস্টার ফারজানা মাহমুদ। আমরা একটা বিরতিতে যেতে চাই, বিরতি থেকে ফিরে আপনার কাছে ফিরবো। সুপ্রিয় দর্শক, আমরা আজকে কথা বলছি 21শে অগস্টের যে হত্যাকাণ্ড, এই ঘটনার প্রভাব কি পড়লো, সামনে আরও কি হতে পারে, এই বিষয়গুলো আমরা জানবার চেষ্টা করছি। আমাদের সঙ্গে থাকুন। এই যে বলা হচ্ছে রাজনীতিকীকরণ করা, সেটা প্রশাসনে হোক, বিচারালয়ে হোক, এবং আমরা এই যত রকমের খবরাখবর দেখতে পেয়েছি গণমাধ্যমে, আপনিও দেখেছেন নিশ্চয়ই, এমন ঘটনা ঘটেছে যে যারা বিএনপি মনা চিকিৎসক, তারা আহতদেরকে চিকিৎসা দেয়নি। তারপরে আমরা দেখতে পেয়েছি বঙ্গবন্ধু মেডিকেল কলেজে আহতদেরকে ঢুকতে পর্যন্ত দেয়নি, এবং এই যে আইন তার নিজের গতিতে চলবার কথা, সেটা হয়নি। বিচারকে থামিয়ে দেওয়া, তদন্তকে প্রভাবিত করা, এই রকমের ঘটনাগুলো ঘটেছে। এই প্রেক্ষিতে আমার প্রশ্ন হচ্ছে, এই যে আমরা দেখতে পাই রাজনীতিকীকরণ করা হয় সর্বক্ষেত্রে, এটা আসলে আমাদের দেশে কেন আমরা এই রাজনীতিকীকরণ থেকে বেরিয়ে আসতে পারছি না? ধন্যবাদ। যেটা আপনি বললেন, আমরা ওই সময় আসলেই দেখেছি যে আহত মানুষগুলা যারা কষ্ট পাচ্ছিলেন তাদেরকে বিভিন্ন হসপিটালে পর্যন্ত ভর্তি করা হয়নি। আমরা জানি আইবি রহমানের ইস্যুটা, যে ওনাকে কিভাবে হসপিটালে নেওয়া হয়েছে, চিকিৎসা দেওয়া হয়নি এবং কিভাবে উনি মারা গেলেন আলটিমেটলি। তো এটা খুবই দুঃখজনক। দেখেন, একটা স্টেট যে ইনস্টিটিউশন গুলো আছে, যদি আমি জুডিশিয়ারির কথা বলি বা আপনি ধরেন আমাদের নির্বাচন কমিশনের কথাই যদি ধরেন, এরা নিরপেক্ষ থাকবে। যদি এরা নিরপেক্ষ না থাকে তাহলে কিন্তু ডেমোক্রেসি কখনোই সাস্টেনেবল হবে না। একটা অগণতান্ত্রিক কাঠামোতে আমরা পড়ে যাব। তো সেটা আসলে শুরু হয়েছে আমি বলবো 75 পরবর্তী সময় থেকেই। এবং আপনি যদি দেখেন কিভাবে জুডিশিয়ারিকে ইউজ করা হয়েছে নানা সময়ে রাজনৈতিক মামলার জন্য বা বিপক্ষকে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য, আবার ইলেকশন কমিশনকে কিভাবে ব্যবহার করা হয়েছে নির্বাচনের কাজে। তো এই ধরনের যে চেষ্টাগুলো করা হয়, তাতে আমাদের যে গণতান্ত্রিক কাঠামোটা, সেটা খুবই আমরা দেখতে পাই এফেক্টেড হয়। এবং তার ফলশ্রুতিতে জঙ্গি সংগঠন বলেন বা কমিউনাল পলিটিক্যাল পার্টি বলেন, তারা কিন্তু রাজনীতিতে ঢুকে যাচ্ছে এবং তারা মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টিতে একটা জায়গা করে নিচ্ছে, পলিটিক্স একটা জায়গা করে নিচ্ছে। তো এখানে যখন আমরা ডেমোক্রেসিতে দেখতে পাচ্ছি প্রবলেম তৈরি হচ্ছে, যেহেতু স্টেট ইনস্টিটিউশন গুলা বায়াসড হয়ে যায়, তারা ঠিক মতো কাজ করে না, বা এই যদি পার্টিকুলার ঘটনাটা আমরা বলি 21শে আগস্টের বোমা হামলার কথাটা, সেখানে আলটিমেটলি কিন্তু ওই ট্রায়াল কোর্টে 7 জন পুলিশ অফিসারকে আপনার বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে, কারণ তারা কি করেছিল, কনস্পিরেসি করেছিল, এবং সেটাতে তাদের অপরাধ প্রমাণিত হয়েছে। এখানে ডিজিএফআই, এনএসআই এরাও জড়িত, কিছু আর্মি অফিসার, প্রাক্তন আর্মি অফিসার, তারাও জড়িত ছিলেন। তো এই যে আপনার বিভিন্ন ইনস্টিটিউশনকে এঙ্গেজ করে একটা এত বড় অপরাধ সংগঠন করা হয় তখন এটা ডেমোক্রেসির জন্য একটা বিশাল হুমকি। ফারজানা মাহমুদ, আমার প্রশ্নটি হচ্ছে, আপনি যেটি বলছেন যে 21শে অগস্টের ঘটনা একটি এত বড় ঘটনা যে বিশ্বব্যাপী আলোড়ন তৈরি করেছে, কিন্তু যদি এত বড় আলোড়ন তৈরিকারী ঘটনা না হয়, আমরা আমাদের দেশে দৈনন্দিন জীবনে পত্রপত্রিকায় নানান ঘটনা দেখি যেখানে প্রশাসন বা রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানকে রাজনীতিকীকরণ করা হয়, নানানভাবে রাজনৈতিক ফায়দা লোটার জন্য সেগুলোকে ব্যবহার করা হয়। এই পদ্ধতি থেকে, এই পন্থা থেকে, আপনি যেখানে বলছিলেন যে অর্থপূর্ণ গণতন্ত্র নিশ্চিত করতে হবে, কিন্তু কেন আমরা এই যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে এরকম রাজনীতিকীকরণের হাত থেকে রক্ষা করতে পারছি না? আমাদের করণীয় কি? জি, আমি যাচ্ছিলাম আপনার ওই কথাটা। আমি যখন বললাম যে আপনি ইলেকশন যদি দেখেন, আমরা বিভিন্ন সময় দেখেছি আমাদের নির্বাচনে কিন্তু এরকম হস্তক্ষেপ করা হয়েছে, ইলেকশন কমিশনকে এঙ্গেজ করে, নির্বাচন ত্রুটিপূর্ণ হয়েছে, বায়াসড হয়েছে। তো এই জিনিসগুলো যে হচ্ছে, এটার কারণ আপনি দেখেন আমাদের রাজনৈতিক সংস্কৃতির দিকে। 75 পরবর্তীতে আমাদের যে রাজনৈতিক সংস্কৃতিটা হয়েছে, সেখানে কিন্তু গণতান্ত্রিক ধারায়
কোনো রাজনীতি আমরা দেখিনি। আপনি দেখতে পাবেন এই রাজনৈতিক দলগুলা আওয়ামী লীগ ছাড়া অনেক রাজনৈতিক, যদি বড় রাজনৈতিক দলের কথা বলি, তাদের জন্মটাই হয়েছে ক্ষমতা দখলের জন্য। আপনি ফিরে দেখেন তাদের গঠন, তাদের যেই সময় তারা কি বলবো তাদের পার্টি ইনসেপশন হয়েছে, যদি সেই সময়টা দেখেন, সেই প্রেক্ষিতটা দেখেন, তাহলে দেখবেন তারা ক্ষমতা দখলের জন্য রাজনৈতিক দল গঠন করেছে। কোনো আইডিওলজি থেকে কিন্তু রাজনৈতিক দল তাদের গঠিত হয়নি। যেটা আপনি আওয়ামী লীগের দিকে যদি যান তাকান, তখন দেখতে পাবেন যে জনগণের যে চাহিদাটা ছিল সেটা তুলে ধরার জন্যই কিন্তু আওয়ামী লীগের জন্ম, যেটা অন্য পলিটিক্যাল পার্টি, বৃহৎ যদি বলি বিএনপি এবং জাতীয় পার্টি, তাদের মধ্যে সেটা ছিল না। এই যে ক্ষমতা কেন্দ্রিক যে রাজনৈতিক চিন্তা ভাবনা, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা স্টেট ইনস্টিটিউশন গুলাকে বিভিন্ন কাজে এঙ্গেজ করার জন্য। এখন এখান থেকে উত্তরণের জন্য সবচেয়ে বড় যেটা আমার মনে হয় জরুরি, সেটা হচ্ছে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা মিনিংফুলি ভাবে। সেখানে আমাদের পলিটিক্যাল পার্টিকুলার যদি কোনো অ্যাকাউন্টেবিলিটি না থাকে, জবাবদিহিতা না থাকে, সেই তো ঘুরে ফিরে আমরা একই প্রশ্নে ফিরে আসছি ফারজানা মাহমুদ, কিভাবে আমরা অর্থপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি? আপনার এই আলাপে আরো ফিরবো। আমি একটু জুলফিকার আলী মালিক আপনার কাছে আসতে চাই, যেটা ব্যারিস্টার ফারজানা মাহমুদ বলছিলেন যে আমাদের জবাবদিহিতা নিশ্চিত করা দরকার, আমাদের রাজনৈতিক সংস্কৃতিকে বদল আনা দরকার। এখানে আমি আপনার কাছে জানতে চাই, এই যে এত বড় রাজনৈতিক ঘটনা ঘটে গেল, যেখানে আপনারা সকলে তথ্য প্রমাণ দিয়ে বলছেন যে না, এটা এখানে বিএনপির জড়িত ছিল, কিন্তু আমরা তো দেখতে পেলাম রায় ঘোষণা হওয়ার পর বিএনপির পক্ষ থেকে তারা একেবারে সংবাদ সম্মেলন করে এই রায়কে নাকচ করলো এবং বলল যে এটা একেবারেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটি রায় এবং এটার সঙ্গে তারা জড়িত নয়। এইরকম বাস্তবতায় আসলে এত বড় বড় ঘটনা ঘটে যাওয়ার পরও রাজনৈতিক সংস্কৃতিটা কেন, মানে দায় নেওয়ার রাজনৈতিক সংস্কৃতিটা কেন আমাদের দেশে তৈরি হচ্ছে না? আচ্ছা, দেখেন একটা জিনিস, মানে কিছু কিছু চর্চা সম্পর্কে আমাদের সবার যদি একটু স্পষ্ট ধারণা থাকে, তাইলে আমার মনে হয় যে সমস্যা এবং সমাধান এই দুটোকে চিহ্নিত করা খুব সহজ হয়। এই যে দেখেন, আপনার মনে, আমরা সবাই জানি, আপনি আমেরিকায় বলেন, আপনি নিউজিল্যান্ড বলেন, আপনি বা বড় যে সকল দেশের দিকে মানুষ তাকিয়ে থাকে, বা বাংলাদেশের মানুষ যে সকল দেশের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে ওই সকল দেশে চলে যেতে চায় আর কি, নাগরিক হওয়ার জন্য বা পড়ালেখা করতে, সেই সব দেশেও যখন একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, তারপরে যখন যিনি এই অপরাধের সাথে জড়িত তাকে যখন গ্রেফতার করা হয়, তদন্ত করা হয়, বিচারের মুখোমুখি করা হয়, সাজা দেয়া হয়, আমরা কিন্তু কোনো ইন্টারন্যাশনাল নিউজে দেখি না যে সেই অপরাধী দাঁড়িয়ে কোর্টে বা বাইরে তার পরিবারের লোকজন কেউ বলে না না এগুলি মিথ্যা মামলা, এগুলি সব উদ্দেশ্য প্রণোদিত, এগুলি সব সত্য না, এগুলি পলিটিক্যালি মোটিভেটেড। নো, এরকম তারা বলে না। এটা আমাদের দেশের চর্চায় আছে। আপনি দেখবেন যুদ্ধাপরাধীদের যখন ফাঁসি দড়িতেও ঝুলিয়ে দেওয়া হচ্ছে সমস্ত বিচার আচার শেষে, তারপরেও তাদের পার্টি এবং তাদের পরিবার মিথ্যাচার করে বলেছে না না এগুলি সব পলিটিক্যালি মোটিভেটেড, এগুলি ষড়যন্ত্র, এগুলি তথ্য নাই। তার মানে বুঝতে হবে কালচারাল একটা ডিফারেন্স কিন্তু আছে, মানসিকতার পার্থক্য আমাদের সমাজে। দেখেন, শুনতে খারাপ শোনা যাবে, কিন্তু সত্য স্বীকার করে নিলে আপনি সমাধান খুঁজে পাওয়া সহজ। আমাদের সমাজে মিথ্যা বলা একটি সংস্কৃতি। আমরা অবলীলায় সবাই যে কোনো পর্যায়ে মিথ্যা কথা বলে ফেলতে এক বিন্দু কুণ্ঠাবোধ করি না, শুধু কিচ্ছু না। কিন্তু মানিক, জুলফিকার আলী মানিক, আমি আপনাকে বলি, যেই কারণে একজন অপরাধীকে যখন সাজা দেয়া হয় বা তার বিচার হয়, তিনি মিথ্যার আশ্রয় নেন সত্য গোপন করার জন্য। এটাই হচ্ছে সবচেয়ে বড়। কিন্তু একজন ব্যক্তি আর একটি প্রতিষ্ঠান দুটোকে তো এক করলে রাষ্ট্রীয়ভাবে সেটা করা যায় কিনা? যদি সেটা করা হয় তাহলে রাষ্ট্রের কি ক্ষতি হতে পারে? এমন তো নয় যে ব্যক্তি মানুষ আর প্রতিষ্ঠান হাতি চালায়, প্রতিষ্ঠানটা ব্যক্তি চালায়, কিন্তু ফলে প্রতিষ্ঠানের মানসিকতা ব্যক্তির মানসিকতায় পরিণত হয়। ফলে এখানে আপনি নতুন কিছু প্রত্যাশা করতে পারেন না। আমি মানিক যদি একজন মিথ্যাবাদী সাংবাদিক হয়ে থাকি, আমি মানিক যে প্রতিষ্ঠান তৈরি করব সেই প্রতিষ্ঠানও কিন্তু মিথ্যা কথাই বলবে। সো প্রতিষ্ঠান তো এমন নয়, এমন আলাদা মানুষ নয়, বা সে একটা হাতি বা ঘোড়া নয়। প্রতিষ্ঠান যে মানুষটি তৈরি করে তার চিন্তা চেতনা, তার স্বভাব, তার চর্চা প্রতিষ্ঠানটা ধারণ করে। ফলে বিএনপির যেই ব্যক্তিরা বা পার্টিটা, মনে রাখবেন, পার্টি সেই চর্চাই ধারণ করেছে, ব্যক্তি যেই চর্চা দিয়ে পার্টিটা গঠন করেছে। ফলে আপনাকে ওই জিনিসটা মনে রাখতে হবে যে আমরা কিন্তু ব্রিটিশ আমলের যে মানসিকতা ছিল, ব্রিটিশদের মানসিকতা, প্রভু এবং দাস, তারা এই দেশে এসেছে শাসন করতে ব্রিটিশরা, এবং আমরা হচ্ছি তাদের দাস,
তারা এই দেশটাকে লুটে নিয়ে যাবে, এই মানসিকতাটা পাকিস্তান খুব শক্তভাবে ধারণ করেছে। বলা হয় ইন্ডিয়া ডেমোক্রেটিক্যালি, গণতন্ত্রের চর্চায় আমাদের এই 3 দেশের মধ্যে ইন্ডিয়া অনেকটা এগিয়ে গেছে, পাকিস্তান কখনোই গণতন্ত্রের চর্চা করেনি। আনফরচুনেটলি, আমি আবারও বলছি, অত্যন্ত দুর্ভাগ্য, আমরা পাকিস্তানেরই অংশ ছিলাম। পাকিস্তানের সেই অসুস্থ মানসিকতা যেটা ব্রিটিশ আমল থেকে তারা ধারাবাহিকভাবে নিয়ে এসে নিজেরা চর্চা করেছে, আমরা এই পূর্বাংশের মানুষ সেই পাকিস্তান আমলের সেই অসুস্থ রাজনীতি এখানে চর্চা করার অনেক ধন্যবাদ জুলফিকার আলী মানিক। চাইনি। এইখানে আমি আপনার থেকে একটু AKM শহীদুল হকের কাছে যেতে চাই। আমরা অনুষ্ঠানের শেষ দিকে, ফলে সবার কাছ থেকে ছোট ছোট করে আরো কটি প্রশ্ন রয়েছে, সেটির উত্তর আমরা জানতে চাই। AKM শহীদুল হক, এই যে আপনারা সকলেই বলছেন আমাদের দেশে এমন একটি রাজনৈতিক চর্চা বা এমন একটি সাংস্কৃতিক চর্চা দেখতে পাই যেখানে দায় স্বীকার করা হয় না, মিথ্যে বলা হয়, রাজনৈতিকভাবে আসলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে অপব্যবহার করা হয়। এখন আমাদের জবাবদিহিতা নিশ্চিত করার উপায় কি, যেন ভবিষ্যতে আর এই ধরনের ঘটনা না ঘটে? আপনার কথাগুলো শুনতে পাচ্ছি না, সম্ভবত মিউট করা রয়েছে। বাংলাদেশে যে বিভেদের রাজনীতি, একটা হলো মুক্তিযুদ্ধের পক্ষের রাজনীতি, আওয়ামী লীগের পক্ষের রাজনীতি, আর একটা মুক্তিযুদ্ধের বিরোধী রাজনীতি। মুক্তিযুদ্ধের বিরোধী রাজনীতি যারা মুক্তিযুদ্ধ বিরোধিতা করেছে তারা কিন্তু তাদের মনস্তাত্ত্বিক কোনো পরিবর্তন হয়নি। এমনকি ওই সময় যে বাবা যে মুসলিম লীগ করছে, পাকিস্তান সাপোর্ট করছে, তার সন্তানরা কিন্তু ওই ধ্যান ধারণা নিয়ে আসে। এবং জিয়াউর রহমান যে হত্যাকাণ্ড, হত্যা রাজনীতি কে শুরু করছে? জিয়াউর রহমানই তো শুরু করলো খন্দকার মোশতাক। হত্যা রাজনীতি করার পরে যখন সে দল করলো, এই দলে কারা আসলো? যারা আসলো প্রত্যেকটা সুবিধাবাদী লোক। এরা আসছিল আখের গোছানোর জন্য, পদ নেওয়ার জন্য। এখন কিছু আসে মুসলিম লীগের লোক, কিছু আসে বামপন্থী যারা ছিল, ন্যাপের লোক, যারা তো নীতি বর্জন করে, আদর্শ বর্জন করে তারা সুবিধার জন্য এখানে আসছে। কাজে যেই দলটার মধ্যে কোনো রাজনীতি নাই, সত্যিকারের মধ্যে যে রাজনৈতিক যে ইথিক্স তাদের মধ্যে নাই, তারা তো সুবিধাবাদী কাজই করবে। এবং তারা এত অন্ধ যে তাদের দল সবকিছু করতে পারে, তার জেনে শুনে কিছু জানে এটা মিথ্যা কথা, তারপরে সে গলাবাজি করবে। আর কিছু আছে যে স্বার্থের জন্য গলাবাজি করা। কাজে এখানে আপনি পরিবর্তন আনতে হলে খুব কঠিন ব্যাপার। এই যদি আপনি জনগণ এদেরকে বয়কট না করে, এই যে 21শে আগস্ট ঘটনার পরে, বঙ্গবন্ধু হত্যার পরে মানুষের প্রত্যেকটা নাগরিক, সচেতন নাগরিক বোঝা উচিত যে এরা কারা, দুর্বৃত্ত, এরা হত্যা রাজনীতি করছে, এরা ক্যান্টনমেন্টে তৈরি হয়েছে এবং তারপর তাদের ষড়যন্ত্র থেমে নেই, একটা পর একটা করতেছে। কাজেই এদের গলাবাজি করে, এই গলাবাজিকে মানুষ উচিত যে মিথ্যাচার যারা করে তাদেরকে বয়কট করা, এবং তাদেরকে পলিটিক্যালি, সোশ্যালি এদেরকে যদি বয়কট করা যায়, এদেরকে দমন করা যায়, তাহলে হত্যা রাজনীতি বন্ধ হইতে পারে, তাদের মিথ্যাচার এবং ষড়যন্ত্র বন্ধ। ধন্যবাদ। ব্যারিস্টার ফারজানা মাহমুদ, এই যে আপনি বারংবার ধর্মভিত্তিক রাজনীতির দিকে আঙুল তুলছিলেন যে এর একটা অনেক বড় নেতিবাচক প্রভাব আমাদের রাজনীতিতে এবং আমাদের সাংস্কৃতিক জীবনে রয়েছে, এই ধর্মভিত্তিক রাজনৈতিক চর্চা থেকে বেরিয়ে আসবার উপায় কি? যেটা আমি দুবার বলেছি যে আপনি যদি 75 পরবর্তী দৃশ্যপট দেখেন, 75-এর আমাদের যে 72-এর সংবিধান ছিল, সেখানে কিন্তু ক্লিয়ারলি যে কোনো ধর্মীয় নামধারী যে কোনো রাজনৈতিক দলকেই প্রহিবিট করা হয়েছিল বাংলাদেশে, শুধুমাত্র সেকুলারিজমটা যেন ইন্ট্যাক্ট থাকে, সেকুলারিজমটাকে যেন ফ্লারিশ করা হয় সেজন্য। তো সেই জায়গা থেকে 75-এ বঙ্গবন্ধুকে হত্যা করার পরপরই কিন্তু দেখেন কনস্টিটিউশনের আমরা চেঞ্জ দেখলাম, এবং ধর্মভিত্তিক যে রাজনৈতিক দলগুলা, সেখানে অনেক এক্সট্রিমিস্ট পার্টিও রয়েছে, তাদেরকে আমরা দেখলাম কিভাবে রাজনীতিতে নিয়ে আসা হয়েছে জাস্ট নিজেদের পলিটিক্যাল গেইনটাকে কি করার জন্য, এনশিওর করার জন্য, যেন এই পলিটিক্সে তাদের আধিপত্য বজায় রাখে সেই কারণে। তো সেই জায়গাটাতে যদি আপনি দেখেন মূল প্রবলেমটা তাহলে হচ্ছে আধিপত্য নিয়ে। কিভাবে আপনি আপনার আধিপত্য রাজনীতির মাঠে বজায় রাখবেন, কিভাবে কিছু এক্সট্রিমিস্ট পলিটিক্যাল পার্টি বা কমিউনাল পলিটিক্যাল পার্টিকে ইউজ করে আপনি এজিটেশন ক্রিয়েট করবেন। যদি তার সেটা করবার অপশন থাকে, যদি আপনাকে আইনে সুযোগ দেওয়া হয় আপনি সেটা করতে পারবেন, তাহলে তার দোষ কি? তাহলে আপনি তাকে দোষ কোথায় দিবেন? দোষ কি আইনের না দোষ তার? দোষের কথা বলছেন আমি বুঝতে পারছি না। এখানে কিন্তু আমাদের কনস্টিটিউশনে কিন্তু এখনো বলা আছে যে এই ধরনের আপনার যদি এক্সট্রিমিস্ট
এক্সট্রিমিস্ট কোনো পার্টি হয়, যারা মিলিটেন্ট অ্যাক্টিভিটিতে জড়িত, তাদের কিন্তু আমাদের ব্যান করার প্রহিবিশন এখনো কনস্টিটিউশনে রয়ে গেছে। এখন ইমপ্লিমেন্টেশনের কথাটাই যদি যাই, আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে কিছুটা হলেও একটা একটা ইসের দিকে আমাদের নির্বাচন কমিশন গিয়েছে, যেখানে তাদের রেজিস্ট্রেশনটা ক্যান্সেল করা হয়েছে। এখন আমার মনে হয় যে সময় এসছে এ ধরনের আরো যারা পলিটিক্যাল পার্টি রয়েছে, যেমন এই মামলাটাতেই যদি আপনি পার্টিকুলারলি দেখেন, মুফতি হান্নান জড়িত এবং কিছু জঙ্গি সংগঠনও জড়িত ছিল, তো তাদেরকে আইডেন্টিফাই করে জঙ্গি সংগঠন কোনটা কোনটা জঙ্গি রাজনৈতিক দল সেটা আইডেন্টিফাই করে তাদেরকে ব্যান করা আমার মনে হয় এখন সময়ের ব্যাপার, সময়ের চাহিদা। আর আপনি যেটা বারবার বলছিলেন যে আমরা এটা কিভাবে করতে পারি, এই অ্যাকাউন্টেবিলিটিটা নিশ্চিত করার জন্য আমি তো মনে করি আমাদের মিডিয়ারও একটা দায়িত্ব রয়েছে, সিভিল সোসাইটির দায়িত্ব রয়েছে। সিভিল সোসাইটি যখন একটা অন্যায় দেখে বা পলিটিক্যাল পার্টির যখন একটা ভুল দেখে, সেটাকে ধরিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনার সিভিল সোসাইটির। তো সেই সিভিল সোসাইটি যখন সিলেক্টিভ ভাবে তারা তাদের প্রতিবাদটা জানায় বা নির্বাচিত ভাবে তারা কখন নীরব থাকেন, কখন সরব হয়, একটা ইনভলভমেন্ট সিভিল সোসাইটির দুই ভাগ হয়ে গেছে। জি, তো সেই জায়গায় আমার মনে হয় যে আপনি যদি বলেন চেতনাই পরিচালিত হবে, বাংলাদেশ তো বাংলাদেশি, তো সেইখানে তো অন্য কোনো আসলে চেতনা থাকতে পারে না। তো সেই জায়গায় জনগণের কাছে কোনো প্রশ্নই নাই। জি, আমরা ব্যারিস্টার ফারজানা বললো যেটা ইঙ্গিত দিচ্ছে যে ব্যান করা, আমরা মিলিটেন্ট সংগঠন যেগুলি আছে জঙ্গিদের তো 6-7টাকে ব্যান করা হয়েছে। এখন জঙ্গি যাদের আশ্রয় প্রসাদ দিচ্ছে, জঙ্গিদের ব্যবহার করে এই সমস্ত হত্যাকাণ্ড ঘটেছে, সেই রাজনৈতিক দলকে ব্যান করা কি সম্ভব? আর যদি ব্যান করে তাহলে তো দেশে আবার সে একই কথা হবে। আপনি আমার মনে হয় আসলে একটা জিনিস তো আপনি এক লাফে করতে পারবেন না, এটা স্টেপ বাই স্টেপ করতে হবে। জঙ্গি সংগঠনগুলোকে যদি আপনি এখন ব্যান করেন, তাদের কিন্তু এমনি পাওয়ার বেসটা উইক হয়ে যাবে অনেক। না, সবাই ব্যান না, সবাই তো আর ব্যান না। তো বুঝতে পারছি যে আমাদের কাগজে আইন বেশ কিছু শক্তিশালী আছে, কিন্তু বাস্তবে সেগুলো হয়তো অনেক ক্ষেত্রে কাজীর গরুর মতন, কিতাবে থাকলেও বাস্তবে খুঁজে পাওয়া দুষ্কর বটে। আমি জুলফিকার আলী মানিক, আপনার কাছে আমার ছোট ছোট বেশ কটা প্রশ্ন আছে, আশা করব ছোট ছোট করে উত্তর আপনি দেবেন। আমরা শেষ দিকে প্রথম কথা হচ্ছে, আমরা জানি যে 21শে অগস্টের ঘটনায় যারা মারা গিয়েছিলেন তারা 24 জনের বাইরে আহত হয়েছিলেন প্রচুর সংখ্যক মানুষ। যারা আহত হয়েছেন বা যারা নিহত হয়েছিলেন তাদের মধ্যে অনেকেই ছিলেন যাদের পরিবারের অবস্থা বা নিজেদের অবস্থা খুব অর্থপূর্ণ বা সঙ্গীন, তা মানে সেটা নয় বরং সঙ্গীন। তো তারা কি আসলে সকলেই পুনর্বাসিত হয়েছেন? আপনি কি জানেন? এখন ঠিক জানি না যে কি হলে পুনর্বাসন মানে মনে করা হবে আর কি হলে পুনর্বাসন মনে করা হবে না, সেটা তো আসলে কোনো ঠিক দাগ টানা নেই। তবে আমি যে জিনিসটা জানি যে এই যে এখন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি ক্ষমতায় আসার পরে, ইভেন ক্ষমতায় আসার আগেও, আমি যেহেতু একসময় দীর্ঘদিন রিপোর্টার হিসেবে আমি আওয়ামী লীগও কভার করেছি, আমি একটা জিনিস বলি যে রাষ্ট্র পরিচালনা বা রাজনীতিতে অনেক সমালোচনার জায়গা থাকে একজন ব্যক্তি বা দলের, কিন্তু উনার মধ্যে একটি অদ্ভুত মানবিক ব্যাপার আছে। উনি যেটা মনে করেন উনার দলের জন্য যারা স্যাক্রিফাইস করেছেন, উনি তাদেরকে ব্যক্তিগতভাবে বা উনার সামর্থ্যের মধ্যে যথাসম্ভব তিনি সহযোগিতা করার চেষ্টা করেন। ফলে উনি ক্ষমতায় আসার আগেও যেমন চেষ্টা করেছেন এই ধরনের অনেক ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করতে, উনি ক্ষমতায় এসেও করেছেন। ফলে অনেকে অনেক রকমের সহায়তা হয়তো পেয়েছেন। আবার অনেক সময় হয় যে আমি হয়তো মনে মনে যেভাবে চাচ্ছি জিনিসটা সেভাবে ঘটেনি, সেই হয়তো আপনার মধ্যে কিছু দুঃখ, ক্ষোভ, আক্ষেপ থেকে থাকতে পারে। কিন্তু আমি মনে করি যে পার্সোনালি এই যে এখন যিনি প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বা উনি আওয়ামী লীগের প্রধান, তিনি অত্যন্ত মানবিক দৃষ্টিভঙ্গির মানুষ। তিনি এই ক্ষতিগ্রস্ত পরিবারকে যার যেখানে যেভাবে, সেটা আপনি পুনর্বাসনী বলেন আর সহায়তা যে শব্দই ব্যবহার করেন, আমার জানা মতে তিনি নিজে প্রত্যেকের খোঁজ খবর রাখেন, প্রত্যেককে কোনো না কোনো ভাবে সহায়তা তিনি অব্যাহত রেখেছেন। ধন্যবাদ। আসলে আমরা অনুষ্ঠানের শেষ দিকে, এটাই সম্ভবত শেষ প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তর আমি তিনজনের কাছেই জানতে চাইবো। জুলফিকার আলী মানিক, যেখানে একটু আগেই আলাপ আলোচনায় এসেছিল বারবার যে আমাদের আইজিপি সাহেব, তিনি AKM শহীদুল হক, তিনি বলছিলেন এটি যে আসলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি এখনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, রাজনীতি, জনগণ দুই ভাগে বিভক্ত। আমার প্রশ্ন হচ্ছে, যেই দেশের মুক্তিযুদ্ধ 50 বছর হয়ে গেছে, সেই 50 বছর পর এখনো যে পক্ষ এবং বিপক্ষ শক্তি এই শব্দটা ব্যবহার করতে হয়, এটা কি আমাদের সবলতা না দুর্বলতা? আর কেন এখন আমাদের এই বাস্তবতা বিরাজ করছে? এটা আসলে সবলতাও না দুর্বলতাও না, আমি যে শব্দটি ব্যবহার করতে চাই এটি চরম লজ্জাজনক একটি ব্যাপার। কারণ হচ্ছে
যে আপনি হয়তো, আমি ধরে নিলাম পলিটিক্যাল স্ট্যান্ড বা পলিটিক্যাল অবস্থানের কারণে ৭১-এ একটি অংশ হয়তো বাংলাদেশের বিরোধিতা করেছে, কিন্তু বাংলাদেশটা তো যখন স্বাধীন হয়েছে, আপনি যখন নিজেকে বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচয় দেন, আপনি যখন পাসপোর্ট ব্যবহার করেন, আপনি যখন দেশের বাইরে নিজেকে নিয়ে যান, আপনি বাংলাদেশের নাগরিক, আপনার দেশের প্রতি শ্রদ্ধাবোধ, রেসপেক্ট, এবং দেশের প্রতি রেসপেক্ট মানে কি, আমি দেশপ্রেম শব্দটা বলছি না, কারণ দেশপ্রেম আরো গভীর ব্যাপার। জিনিসটা হচ্ছে দেশটা যেভাবে তৈরি হয়েছে সেই ইতিহাসটার প্রতি রেসপেক্ট থাকা উচিত। আপনি ভুল ইতিহাসের প্রতি রেসপেক্ট থাকবে কি করে যদি ইতিহাসের বাঁকে বাঁকে সেখানে বিকৃতি ঘটানো হয়, বড় বড় রাজনৈতিক দল দিয়ে করা হয়, এইগুলো তাহলে কেন হচ্ছে? এই জন্য হচ্ছে বিকজ অফ বাংলাদেশের স্বাধীনতার সাথে কিন্তু শুধু বিভাজনটা আমাদের সোসাইটির মধ্যে ছিল না, বিভাজন ইন্টারন্যাশনালি ছিল। মনে রাখতে হবে তখন সোভিয়েত ইউনিয়ন ছিল, এই কোল্ড ওয়ার টাইমে সোভিয়েত ইউনিয়ন, আমাদের প্রতিবেশী ইন্ডিয়া সহ একটি অংশ ইন্টারন্যাশনালি বাংলাদেশের পক্ষে ছিল, এবং আরেকটি পরাশক্তি আমেরিকা পাকিস্তানের পক্ষে ছিল, চীনও পাকিস্তানের পক্ষে ছিল। এই যে আন্তর্জাতিক বিভেদ, সেটাও কিন্তু এখনো যে পুরোপুরি মুছে গেছে তা না, আমি আপনাকে স্পষ্ট করে বলে দিচ্ছি। ধন্যবাদ জুলফিকার আলী মানিক। এখনো বাংলাদেশের বিজয় মেনে নিতে পারে না, এই আলাপটি খুব দীর্ঘ, তারা এখনো করে, সেই ক্ষোভের বীজ তারা এখনো এখানে গোপন করে রাখে। এই আলাপটা অনেক দীর্ঘ, আরো সময় থাকলে আমরা করতে পারতাম, কিন্তু আপনার এই যুক্তি মেনে নেওয়ার পরেও প্রশ্নটা রয়ে গেছে। এইখানে এসে বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে বা মুক্তিযুদ্ধের ইতিহাস এবং মুক্তিযুদ্ধের চেতনায় মানুষের মধ্যে, নতুন প্রজন্মের মধ্যে সম্প্রসারিত করা, এটা এসে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলেও রাশিয়া করে দিবে না, ভারতও করে দিবে না, আর আমেরিকা এসে এটাকে প্রতিহত সে সশরীরে করছে না। তার মানে এটা আমাদের দেশের পক্ষ থেকে কিছু বা আমাদের রাজনীতির কিছু করার আছে কিনা, কে এম শহীদুল হক আপনি কি মনে করেন? রাজনীতির কি করা আছে জানি না, জনগণকে সচেতন হতে হবে। যেখানে যেই লোক 13 বছর জেল খেটে এত ত্যাগ করে, এত উৎসর্গ করে সে দেশ স্বাধীন করলেন, এই দেশের লোককে তাদের সমস্ত অস্তিত্ব দিয়ে ভালোবাসলেন, সেই মহানায়ককে হত্যা করলো, তার পরিবারের সমস্ত সদস্যকে হত্যা করলো, তারপরে সে ঘটনা ঘটালো। তো এরা তো মানে মুক্তিযুদ্ধের বিরোধী, এরা তো থেমে নেই, এখন তো কোনো পরিবর্তন আসেনি, কোনো পরিবর্তন আসেনি। এখনো দেখেন আপনি সোশ্যাল মিডিয়াতে দেখেন বিভিন্নভাবে কি আজগুবি মিথ্যা, ডাহা মিথ্যা, এগুলি আওয়ামী লীগের পক্ষে, সরকারের পক্ষে। সরকার দেশটাকে মাননীয় প্রধানমন্ত্রী কোথায় দিয়ে গেল উন্নয়নের সেই মহাসড়কে, তাদের কাছে এইগুলি কিছু না। তারা ওই রকম মানুষকে বিভ্রান্ত করার জন্য ডাহা মিথ্যাচার করতেছে, গুজব ছড়াচ্ছে, এবং ষড়যন্ত্রে তারা আসেই। এই ষড়যন্ত্র যতদিন থাকবে এই দেশে বিভেদ থাকবে, এই ঘটনা তারা ঘটাবেই। জনগণকে সচেতন। আমি বারবার জনগণের কাছে বলি, ওই আওয়ামী লীগ কোন রাজনৈতিক দলের মধ্যে জবাবদিহিতা নাই, তারা কিছু করতে পারবে না, এবং মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে আরো সোচ্চার হতে হতে। অনেক ধন্যবাদ। এখনো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কথা যেহেতু হচ্ছে, এটা আসলেই মানিক যেটা বললেন যে লজ্জা এবং আমাদেরই মাথা কাটা যাওয়ার লজ্জা, 50 বছর পরও এসে আমরা পক্ষ বিপক্ষ শক্তিকে জিইয়ে রাখছি বা রাখতে চাইছি কিনা। ফারজানা মাহমুদ আপনি কি মনে করছেন, এবং এখান থেকে বেরিয়ে আসবার উপায় কি আপনার মতে? আমি মনে করি যারা বাংলাদেশের নাগরিক, তাদের যদি এই ধরনের চিন্তা ভাবনা থাকে যে আমি মুক্তিযুদ্ধের বিপক্ষে, তাদের আসলে বাংলাদেশে থাকারই কোনো আমি যুক্তি দেখি না, অধিকারই নেই। এখন আপনি যদি ইতিহাস দেখেন, তাহলে আমি মনে করি যারা 1970-এর নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেয়নি, কারণ তখন এটা একটা সেকুলার পার্টি ছিল এবং বাংলাদেশের পক্ষে ছিল, তারাই আসলে বাংলাদেশকে চায়নি। এবং সেই 18 ভাগ বা 15 ভাগ মানুষ যারা ভোটটা দেয়নি, তারা এখনো পর্যন্ত, তাদের বংশধররাও আমি বলবো সক্রিয় আছে। এখান থেকে উত্তরণের জন্য আমি মনে করি বাঙালি জাতীয়তাবাদ, যেটার চেতনার ভিত্তিতে আমাদের ভাষা আন্দোলন বলেন বা 1971-এর মুক্তিযুদ্ধ, সেটাকে আমাদের ফিরিয়ে আনতে হবে। বাঙালি জাতীয়তাবাদের উপর আমাদেরকে জোর দিতে হবে। অনেক ধন্যবাদ। ন্যাশনালিজম। জি, অনেক ধন্যবাদ ব্যারিস্টার ফারজানা মাহমুদ, জুলফিকার আলী মানিক এবং কে এম শহীদুল হক, আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে আজকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, দেশের কথা অনুষ্ঠানে আজকে 21শে অগস্টের পূর্বাপর এই নিয়ে আমাদের আলাপ ছিল। আপনারা শুনেছেন, অতিথিরা মনে করছেন আসলে এই যে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে একেবারে চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়ার যে অপরাজনীতি, এটি কোনো দেশের জন্যই কোনো শুভ চিহ্ন হতে পারে না, এবং এটি আখেরে
দেশের জন্য ক্ষতিকর, কারণ রাজনৈতিক শক্তি আসবে, সেখানে ব্যক্তির বদল হবে, রাজনৈতিক দলের বদল হবে, কিন্তু দেশের তার কিছু মৌল আদর্শিক জায়গা থাকে, কিছু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থাকে যেগুলোতে আসলে তার জবাবদিহিতার জায়গাটা ভেঙে ফেলা উচিত নয়, তার দায় দায়িত্বের জায়গাটা সেখানে আপোষ করাটা উচিত নয় বলে অতিথিরা মনে করছেন। এবং তারা এটাও মনে করছেন যে এই 21শে অগস্টের ঘটনার ভিতর দিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটা চরম রকমের বিভেদ রচিত হয়েছে, এবং যে বিভেদের হয়তো এখনও সেটা বিভেদ রেখাটা কবে কোথায় কিভাবে মুছে যাবে বা যাওয়া সম্ভব সেই বিষয়ে তারা মনে করছেন এখনও দ্বিধার জায়গা রয়ে গেছে। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ, এবং আপনাদের সঙ্গে আবারও দেখা হবে আগামীকাল একই সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। শুভরাত্রি।